নমস্কার বন্ধুরা, আমরা যে অবজেক্টিভ এনসিইআরটি বাংলা অনুবাদ করে যে এমসিকিউ গুলো করতে শুরু করেছিলাম ক্লাস 12 এর প্রথম অধ্যায়ের অর্থাৎ ইলেকট্রিক চার্জেস এন্ড ফিল্ড অর্থাৎ তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্রের আজ পার্ট 3 করব। অর্থাৎ কোশ্চেন নাম্বার 34 থেকে 50 পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে, নিউমেরিক্যাল গুলো আছে, সেগুলোকে আজকে আমরা করব। তো আজ যেগুলো করবো সেগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের থেকে করবো এমসিকিউ গুলো। প্রথম কোশ্চেন কি আছে 34 নম্বরে, একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বলা হয়। তড়িৎ ক্ষেত্রের জাস্ট সংজ্ঞাটাই দেওয়া আছে, ডেফিনেশনটাই দেওয়া আছে এখানে, যে একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তড়িৎ বল এবং মাধ্যাকর্ষণ বলের প্রভাবে যা কিছু ঘটনা ঘটে তা ওই বলের ক্ষেত্রের দ্বারা হয়ে থাকে। নিম্নের কোন বক্তব্যটি তড়িৎ বল এবং গুরুত্বাকর্ষণ বলের ক্ষেত্র সম্পর্কে সঠিক? স্পর্শ বল সংক্রান্ত আলোচনায় সাধারণত ক্ষেত্রের ধারণার ব্যবহার করা হয় না, এটা ভুল। তো কোন বস্তুর চতুর্দিকে মাধ্যাকর্ষণ এবং তড়িৎ ক্ষেত্রের কোনো অস্তিত্ব নেই, এটা ভুল, অস্তিত্ব থাকে। যে সমস্ত বল দূরবর্তী কোনো বিন্দুতে ক্রিয়াশীল হতে পারে তাদের সম্পর্কে বোঝার জন্য বলক্ষেত্রের ধারণা গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা সঠিক। বলের ক্ষেত্রের অস্তিত্বকে যাচাই করার কোনো উপায় নেই, ইহা একটি কাল্পনিক ধারণা মাত্র, এটাও ভুল। তাহলে অপশন সি হচ্ছে এখানে সঠিক। পরবর্তী কোশ্চেন কি আছে 36 এর দাগে, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র সর্বদাই নিরবিচ্ছিন্ন। এখানে বলেছে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র সর্বদাই নিরবিচ্ছিন্ন, অর্থাৎ কন্টিনিউয়াস, অলওয়েজ কন্টিনিউয়াস বলছে। নিরবিচ্ছিন্ন যদি ওই বিন্দুতে কোনো আধান না থাকে, মানে কন্টিনিউয়াস যদি ওই বিন্দুতে কোনো আধান না থাকে, বিচ্ছিন্ন যদি ওই বিন্দুতে কোনো আধান থাকে, বিচ্ছিন্ন যদি অর্থাৎ ডিসকন্টিনিউয়াস যদি ওই বিন্দুতে কোনো আধান থাকে। আর ডি এতে বলেছে বি এবং সি উভয়ই সঠিক। বি এবং সি উভয়ই সঠিক, কারণ দেখা যাচ্ছে যে নিরবিচ্ছিন্ন তখনই হবে যদি ওই বিন্দুতে কোনো আধান না থাকে, আর বিচ্ছিন্ন হবে যদি আধান থাকে ওই বিন্দুতে, কারণ আমরা জানি যে সেখানে গিয়ে টার্মিনেট হয়ে যাবে বা সে থেকে উৎপন্ন হবে তড়িৎ বলরেখা। তাহলে ডি এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। আর সর্বদাই নিরবিচ্ছিন্ন এরকম একটা ব্যাপার হয় না। সাঁইত্রিশের দাগের কোশ্চেনটা কি আছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মাত্রা। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মাত্রা আমরা নির্ণয় করে নিতে পারবো। ই সমান আমরা কি জানি, এফ বাই কিউ। তাহলে এফ আমরা কি জানি, বলের মাত্রা, এম এল টি টু দি পাওয়ার -2, আর কিউ জানি আমরা কি মাত্রা, এ টি জানি, আই ইজ ইকুয়াল টু কি হয়, কিউ বাই টি হয়। তাহলে এখানে আই কে যদি এ দিয়ে প্রকাশ করা হয় মাত্রা ইউনিটিতে, একে যদি ক্যাপিটাল কিউ দিয়ে করা হয়, একে যদি টি দিয়ে করা হয়, তাহলে কিউ সমান হয়ে যায় এ টি মাত্রা। তো এখান থেকে আমরা লিখে নিতে পারবো m to the power 1, l to the power 1, t to the power -3, a to the power -1, অর্থাৎ সি এর অপশনটা এখানে সঠিক। এরপর বলেছে যদি একটি বস্তুর আধানকে দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন কিরূপ হবে। মনে করো একটি বস্তুর আধান প্রথমে ছিল কিউ, পরে হলো কিউ প্রাইম, সেটা কি হয়েছে, দ্বিগুণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 2q হয়ে গেছে। তাহলে এই যখন কিউ আধান ছিল তখন যদি তড়িৎ ক্ষেত্র হয় ই সমান 1 বাই আমরা কি জানি 4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কয়ার হয়। আর যখন কিউ প্রাইম হয়েছে তখন যদি তড়িৎ ক্ষেত্র ই প্রাইম হয়, ই প্রাইম সমান কি হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 টুয়াইস কিউ বাই আর স্কয়ার। এটাকে এইভাবে লেখা যেতে পারে 2 ইনটু 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কয়ার। এই যে এটা পেয়েছি, এটা আমরা জানি এটা ই, এখানে পেয়ে আছি আমরা, তাহলে এটা লিখবো 2e, অর্থাৎ দ্বিগুণ হবে। যদি একটি বস্তুর আধানকে দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনও দ্বিগুণ হবে। 39 এর দায়টি কি বলেছে, একটি 15 ইন্টু 10 টু দি পাওয়ার -4 কুলম আধানের উপর
2.25 নিউটন বল কাজ করছে, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি হবে? সিম্পল অঙ্ক, আমরা জানি ই সমান কি হয় এফ বাই কিউ। এখানে এফ দিয়ে দেওয়া আছে, এফ সমান দেওয়া আছে 2.25 নিউটন, কিউ সমানও দিয়ে দেওয়া আছে 15 ইন্টু 10⁻⁻4 কুলম। তাহলে ই এখানে লিখে দেবো 2.25 বাই 15 ইন্টু 10⁻⁻4 নিউটন আছে, এটা কুলম্ব আছে। তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে? 1500 নিউটন পার কুলম। কোথায় আছে? অপশন সিটা হচ্ছে এখানে সঠিক উত্তর। এটাতে কি বলেছে? 10 সেমি ব্যাসার্ধের একটি পরিবাহী গোলকে কিছু পরিমাণ আধান আছে। গোলকটির কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরত্বে গোলকটির কেন্দ্রের অভিমুখে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দেওয়া আছে। গোলকটিতে মোট আধান কত আছে? তাহলে যেহেতু আমাদেরকে বলে দেওয়া আছে এরকম একটা 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক আছে এবং এইখানে 20 সেন্টিমিটার দূরত্বে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বার করতে বলেছে, যেখানে বার করতে বলেছে সেখানে আমরা টেস্ট চার্জ নেব, ইউনিট পজিটিভ চার্জ। তাহলে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কি হবে? এইদিকে আমরা জানি ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। এখানে যে ধনাত্মক রেডিয়াল তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা বলে দেওয়া আছে যে কেন্দ্রের দিকে, তার মানে এই যে স্পেয়ারটা আছে এটাতে নিশ্চয়ই ঋণাত্মক আধান আছে, এই গোলকটা যেটা আছে এতে নিশ্চয়ই ঋণাত্মক আধান আছে, নাহলে রেডিয়ালি ইনওয়ার্ডস অর্থাৎ গোলকের কেন্দ্রের অভিমুখে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কখনোই হবে না, কারণ এইখানে তো আমার ইউনিট পজিটিভ চার্জ অর্থাৎ +1 আছে আমরা জানি, আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ সবসময় পজিটিভ চার্জ থেকে অর্থাৎ ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে হয়, অভিমুখে হয়। তাহলে গোলকটিতে ঋণাত্মক আধান আছে, এটা আমরা বুঝতে পারলাম এখান থেকে। অর্থাৎ ই সমান এখানে হয়ে যাবে -1.2 ইন্টু 10⁻³ নিউটন পার কুলম, এবং আর সমান আমার দেওয়া আছে 20 সেন্টিমিটার, যেটাকে আমরা এসআই এ কনভার্ট করে নেবো 0.2 মিটার। আর আমাকে এখানে বার করতে হলে যে কিউ, আমরা ফর্মুলা কি জানি? ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখানে কিউ সমান আমরা বার করে নেবো কিভাবে? 4πε0 আর স্কোয়ার ইন্টু ই। এখানে যদি মানগুলো বসিয়ে দেয় 4πε0 এর মান কি হবে? 1/4πε0 এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹। তাহলে 4πε0 এর বেলায় হয়ে যাবে 1/9 ইন্টু 10⁹। আর স্কোয়ারের জায়গায় হয়ে যাবে 0.2 এর স্কোয়ার, আর এখানে আছে ই এর জায়গায় হয়ে যাবে -1.2 ইন্টু 10⁻3। তাহলে এটা গুণ করলে আসবে -5.3 ইন্টু 10⁻⁹ কুলম, অর্থাৎ সি এর অপশনটা এখানে আমার সঠিক আসছে। এখানে এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে যে আধানটা এখানে গোলকে ঋণাত্মক আধানই আছে, কারণ যেহেতু ডিরেকশনটা বলে দেওয়া আছে রেডিয়ালি ইনওয়ার্ডস অর্থাৎ গোলকের কেন্দ্রের অভিমুখে, এখানে তো আমার টেস্ট চার্জ যেটা সেটা একক ধনাত্মক আধান অর্থাৎ +1 কুলম রাখবো। তাহলে এইখানে যদি +1 রাখি তাহলে নিশ্চয়ই প্লাস থেকে মাইনাসের দিকেই হয় আমাদের তড়িৎ বলরেখার অভিমুখ বা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, সেই জন্য অভিমুখটা এইদিকে। তাহলে তড়িৎ ক্ষেত্রটাকে আমরা ওই জন্য ই সমান -1.2 ইন্টু 10⁻³ নিউটন পার কুলম লিখছি। পরের নিউমেরিক্যালটা কি আছে? একটি 2 ইন্টু 10⁵ নিউটন পার কুলম সুষম তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে একটি 10⁻³ কেজি ভরের এবং 5 মাইক্রোকুলম আধান বিশিষ্ট বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে। কণাটি স্থিরাবস্থায় আসার পূর্বে যে দূরত্ব অতিক্রম করবে তা হলো কত? অর্থাৎ দূরত্বটা আমাকে এখানে বার করতে বলেছে। আমরা জানি এফ সমান কিউ ই, তাহলে ওখান থেকে আমরা বলটা পেয়ে যাব। বলটা কত? এফ সমান কিউ 5 ইন্টু 10⁻⁻6 ইন্টু 2 ইন্টু 10⁵। ই সমান দেওয়া ছিল কত? 2 ইন্টু 10⁵, আর
কিউ সমান ছিল 5 মাইক্রোকুলম, মাইক্রোকুলমটাকে আমরা কুলম্বে কনভার্ট করে লিখি 10⁻⁻6 দিয়ে গুণ করে, তাহলে এত নিউটন অর্থাৎ 1 নিউটন এটা গুণ করলে আসছে। যেহেতু কণাটিকে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে ছোড়া হয়েছে, তাহলে আমরা ত্বরণ সমান লিখতে পারি -F/m সমান হয়ে যাবে -1/f সমান 1 নিউটন আছে, m আছে কত 10⁻³ তাহলে হয়ে যাবে -10⁻³ মিটার 10⁻³ মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর আমরা স্থিতিবিজ্ঞান থেকে কি জানি, স্থিতিবিজ্ঞানে আমরা পড়েছি v² = e² প্লাস টুয়াইস as। v হচ্ছে u হচ্ছে আমাদের প্রারম্ভিক বেগ, v হচ্ছে অন্তিম বেগ, a হচ্ছে ত্বরণ আর s হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে এখান থেকে আমরা নিতে পারবো v এখানে কি আছে, কণাটি স্থিরাবস্থায় আসছে মানে অন্তিম বেগ এখানে 0 আছে, আর প্রারম্ভিক বেগ 20 আছে 20 স্কয়ার প্লাস 2 গুণিত ত্বরণ গুণিত ত্বরণটাও তো বার করে নেওয়া হয়েছে 10⁻⁻, অর্থাৎ এখানে মন্দন হচ্ছে, যেহেতু স্থিরাবস্থায় আসছে মানে মন্দন হচ্ছে, সেই জন্য এখানেও মাইনাস নেওয়া হয়েছিল, এটাও মাইনাসে আছে। তো এখানে আমাদেরকে লিখে নিতে হবে 2 গুণিত -10⁻³ গুণিত s। তাহলে s সমান কি হবে এখানে 0.2 মিটার। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে এখানে সঠিক উত্তর। এখানে কি দেওয়া ছিল, দেওয়া ছিল আমার একটি 2 × 10⁵ নিউটন পার কুলম্ব সুষম তড়িৎ ক্ষেত্র আছে, যার বিরুদ্ধে যার এগেইনস্টে আমি 10⁻³ কেজি ভরের এবং সেই ভরটাতে আধান কত আছে 5 মাইক্রোকুলম, সেটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হচ্ছে। তাহলে কণাটি স্থিরাবস্থায় আসার পূর্বে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা আমাকে বার করতে বলা হয়েছিল। তাহলে ওখানে যে বলটা কাজ করছে সেটা বার করে নিয়েছি প্রথমে, ওই আধানটাকে সুষম তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে ছোড়ার জন্য যে বল কাজ করছে সেটা আমরা বের করে নিয়েছি F সমান q করে, তড়িৎ বল যেটা কাজ করছে। আর বলটা পেয়ে গেছি মানে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা ত্বরণটাকে বার করে নেবো, অর্থাৎ এখানে যেহেতু স্থিরাবস্থায় আসছে মন্দনটাকে বার করে নেবো a = -F/m করে। যখনই মন্দন পেয়ে গেলাম তখনই আমরা এখানে আমাদের আবার প্রারম্ভিক বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে প্রারম্ভিক বেগ আর সরণ মন্দন এবং এর যে সমীকরণ স্থিতিবিজ্ঞানে সেটা আমরা জানি v² = u² প্লাস টুয়াইস as। তাহলে এখানে সব মানগুলো বসিয়ে দেওয়ার ফলে আমরা যতটা দূরত্ব সে অতিক্রম করবে স্থিরাবস্থায় আসার পূর্বে সেটা পেয়ে যাচ্ছি। 42 এর দায়িত্বে কি বলে দেওয়া আছে, একটি 2 × 10⁵ নিউটন পার কুলম্ব সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন স্থিরাবস্থা থেকে 1.5 সেন্টিমিটার পতিত হয়, ওই দূরত্ব অতিক্রম করতে কণাটির কত সময় লাগবে। এখানে সময়টা বার করতে বলেছে। মনে করো এরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, সুষম তড়িৎ ক্ষেত্র অর্থাৎ তড়িৎ বলরেখাগুলো সমান দূরত্বে থাকে, অবশ্যই এখান থেকে ধনাত্মক আধান এখানে আছে, পজিটিভ চার্জ থেকে বেরিয়ে তো নেগেটিভ চার্জের দিকে যাবে, এখানে ঋণাত্মক আধান আছে এই প্লেটটাতে, এইভাবে হয়। তো এইখানে বলছে একটা ইলেকট্রনের ফ্রি ফল হচ্ছে -e, ইলেকট্রন পড়ে যাচ্ছে এদিকে নিচের দিকে। তো 1.5 সেন্টিমিটার পড়ছে নিচের দিকে। এইভাবে তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন স্থিরাবস্থা থেকে, যেহেতু ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে
এটাই স্বাভাবিক। তাহলে এই দিক থেকে এই দিকেই পড়ছে, ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে ওই ইলেকট্রনটার ত্বরণটা যদি আমরা বার করে নিই, প্রথমে ত্বরণটাকে প্রথমে আমরা বার করে নেব, তারপরে না স্থিতিবিজ্ঞানের সমীকরণে বসিয়ে ওটাকে করে নেব। তাহলে ত্বরণটা কত হবে, ওই ইলেকট্রনটার যদি আমি ত্বরণ বার করতে যাই, তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে মানে তড়িৎ বল পেয়ে যাবো E = F বাই কিউ হয়। তাহলে F সমান কি হবে, কিউ ইন্টু F সমান কি হয়, কিউ ইন্টু ই, অর্থাৎ এখানে ইলেকট্রন আছে মানে ই ইন্টু ই হবে। তাহলে এ সমান F বাই এম হয়, ই ইন্টু ই বাই ইলেকট্রনের মাস ভর এম ই। তাহলে এটা পেয়ে গেছি। টাইমটা কি করে বার করবো, আমরা জানি যে এই উচ্চতা h সমান কি হয়, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হয়। এখানে আমার প্রারম্ভিক বেগ স্থিরাবস্থা থেকে পড়ছে মানে প্রারম্ভিক বেগ 0, মানে এটা 0 হয়ে যাবে। তাহলে h = হয়ে যাচ্ছে হাফ এ টি স্কোয়ার। এখান থেকে টি স্কোয়ার সমান কি পেয়ে যাবো, 2h বাই এ। তাহলে টি সমান কি লিখতে পারি, √2h বাই এ। তাহলে আমার এখানে h টা দেওয়া আছে 1.5 সেন্টিমিটার, অর্থাৎ h সমান দেওয়া আছে 1.5 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে করে নেওয়া হয় 1.5 × 10⁻²² মিটার। তাহলে হচ্ছে 1.5 × 10⁻² মিটার হয়ে গেছে। এরপরে মানগুলো বসিয়ে দিলেই হবে, আর তো কিছু নেই। এর মানটাও এখানে যদি বসিয়ে দিই, 2h বাই এর জায়গায় কি বসাবো, এটা নিচে রয়ে যাবে ইটা, উপরে এমইটা চলে যাবে। এখানে যদি সব মানগুলো বসানো হয়, 2 × 1.5 × 10⁻² × 9.1 × 10⁻31, নিচে কি থাকবে 1.6 × 10⁻19 × 2 × 10⁴ টু দি পাওয়ার হাফ এত সেকেন্ড এসআই করছে। এটা ক্যালকুলেশন করলে হবে 2.9 × 10⁻9 সেকেন্ড। ডি এর অপশনটা হচ্ছে এখানে সঠিক। 43 এরটাতে কি আছে, 43 এরটাতে বলে দেওয়া আছে একটি 3.2 × 10⁻27 কেজি ভরের তড়িৎগ্রস্ত কণাকে ধরে রাখার জন্য কত পরিমাণ স্থির তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন। কণাটার ভর দেওয়া আছে, তড়িৎগ্রস্ত কণাকে ধরে রাখার জন্য কত পরিমাণ স্থির তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন। কণাটির আধানের মান 1.6 × 10⁻19 কুলম্ব দেওয়া আছে। এখানে মাস দেওয়া আছে আমার, ভর দেওয়া আছে 3.2 × 10⁻27 কেজি, আর আধান দেওয়া আছে 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে আমাকে ইটা বার করতে হলে যে তড়িৎ ক্ষেত্রের পাওয়ার, ই সমান আমরা জানি কি F বাই কিউ, অর্থাৎ এখানে F সমান কি হবে, ধরে রাখার জন্য অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে ধরে রাখার জন্য F সমান হচ্ছে এখানে আমার mg। F সমান হচ্ছে mg, এখানে একবার বসে দেবো মানটা। m দেওয়া আছে 3.2 × 10⁻27, g আমরা জানি 9.8, q হচ্ছে এখানে অর্থাৎ e 1.6 × 10⁻19, তাহলে এত নিউটন পার কুলম্ব হবে। সমান এটাকে ক্যালকুলেট করলে আসছে 19.6 × 10⁻8 নিউটন পার কুলম্ব। এখানে অপশন এটা সঠিক। এখানে
44 এর কি বলেছে, মিলিকান্স অয়েল ড্রপ পরীক্ষায় 10টি অতিরিক্ত ইলেকট্রন বিশিষ্ট অয়েল ড্রপকে 3.65 × 10⁴ নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে স্থিরাবস্থায় ধরে রাখা হয়েছে। ঠিক আছে, তেলের ঘনত্ব কত বলে দেওয়া আছে, তাহলে তেলের কণাটার ওই অয়েল ড্রপটার ব্যাসার্ধ করতে বলেছে। মিলিকানের তৈলবিন্দু পরীক্ষায় এরকম একটা ব্যাপার আছে, যেখানে 10টি অতিরিক্ত ইলেকট্রন বিশিষ্ট তৈলবিন্দুকে 3.65 × 10⁴ নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে স্থিরাবস্থায় ধরে রাখা হয়েছে। তেলের ঘনত্ব দেওয়া আছে, তেলের কণাটার ব্যাসার্ধ বার করতে বলেছে। এখানে আমার n অর্থাৎ অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে 10, E অর্থাৎ তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে 3.65 × 10⁴ নিউটন পার কুলম্ব। তেলের ঘনত্ব দিয়ে দেওয়া আছে 1.26 গ্রাম, 1.26 গ্রাম পার সিসি সেমিকিউব, গ্রাম পার সেমিকিউব। আর এটাকে যদি আমি কিলোগ্রাম এতে সবগুলো এসআই করছি, তাহলে এটাকে কিলোগ্রামে প্রকাশ করে নেবো। 1.26 × 10⁵ কিলোগ্রাম পার মিটার কিউব করে নেবো। আর যেহেতু তৈলকণাটা স্থির আছে, মানে তাহলে স্থিরাবস্থায় আছে, তার মানে হচ্ছে আমার ওর উপর যে বল প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে, অর্থাৎ ওয়েট, যে তৈলকণাটার যে ওজন, তৈলকণাটার ওজন সমানই তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল হতে হবে, তবেই ও স্থিরাবস্থায় আছে। এই তৈলকণাটির যে ওজন, সেই যে বলটা, আর এই তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল, এই দুটো সমান আছে, সেই জন্য ও স্থিরাবস্থায় আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4/3 পাই r³ ρg। আমরা জানি যে আয়তন গুণিত ঘনত্ব মানে ভর, mg, যেটা আর জি দিয়ে গুণ করলে ওটা কি হয়, ওজন হয়ে যায়, সমান এখানে হচ্ছে মোট আধান কত আছে ne, একটা আধানের দেওয়া আছে আমার e1, আর n সংখ্যক আছে অর্থাৎ 10টি আছে, তাহলে ne এখানে। আর তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল F সমান কি হয়, এটা হলো q, টা হলো q × e হয়, তাহলে ne e। এখান থেকে আমরা r³ সমান কি লিখতে পারবো, 3ne / 4 পাই ρg। তাহলে r³ সমান, মানগুলো সব বসিয়ে যাব, 3 × 10 এখানে কি আছে, e এর মান 1.6 × 10⁻⁻19 × 3.65 × 10⁴। নিচে কি থাকবে, 4 × 3.14 × 1.26 × 10⁻³ × 9.8। এটা যদি ক্যালকুলেশন করা হয় কত হবে, 1.13 × 10⁻18। তাহলে r সমান কি হবে, কিউ রুটটা করলে আসবে আমার এখানে 1.04 × 10⁻⁻6 মিটার। কোথায় আছে 1.0, এর অপশনটা তার মানে সঠিক। এখানে একটি এ বাহু বিশিষ্ট পঞ্চভুজের 5টি কোণে 5টি সমপরিমাণ আধান কিউ রাখা হয়েছে, পঞ্চভুজটির কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে। এই যে পঞ্চভুজটা আছে, এর কেন্দ্র থেকে প্রত্যেকটা এর দূরত্ব যেহেতু সমান, অতএব এই কেন্দ্রবিন্দুটা যে প্রত্যেকটা আধানের জন্য, এই শীর্ষবিন্দুগুলোতে যে আধানগুলো আছে, এর জন্য এই কেন্দ্রবিন্দুতে
তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে, কারণ ডিউ টু সিমেট্রি এটা হয়। যতগুলো আধান আছে এই পঞ্চভুজটার শীর্ষবিন্দুতে, এদের জন্য যে তড়িৎ ক্ষেত্র হবে কেন্দ্রতে, এই সিমেট্রির জন্য এরা পরস্পরকে ক্যান্সেল আউট করবে, যে কারণে এই পঞ্চভুজটার কেন্দ্রে মোট যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এখানে শূন্য হবে। তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক। এটা লজিকটা হচ্ছে ডিউ টু সিমেট্রি the electric field due to all the charges are cancelled out. As a result electric field at O is 0. 46 কি বলা হয়েছে, ওই আগের প্রশ্নতেই যদি পঞ্চভুজটির এ শীর্ষবিন্দু থেকে কিউ আধানকে হাটিয়ে দেওয়া হয় তাহলে কেন্দ্রবিন্দু ও তে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে। তো আমরা একটা জিনিস দেখেছি যে এ বিন্দু থেকে হাঁটানো হচ্ছে, তাহলে ওর দরুন একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থাকবে ই এ, প্লাস বাকি আরো গুলো যে আছে, এই বাকি যে চারটা আধান আছে অর্থাৎ ই অফ 4 চার্জেস সমান শূন্য হবে বাকি চারটা আধানের জন্য। তাহলে এর মানে আমার দাঁড়ালো ই 4 চার্জেস সমান হচ্ছে মাইনাস ই এ। বা যদি ম্যাগনিটিউডটা শুধু নিই তাহলে হবে ই 4 চার্জেস সমান হচ্ছে এ। তাহলে যখন কিউ আধানকে এ বিন্দু থেকে হাটিয়ে দেওয়া হবে তখন পঞ্চভুজটির কেন্দ্রে বাকি আধানগুলির জন্য তড়িৎ ক্ষেত্র থাকবে, জন্য তড়িৎ ক্ষেত্রের মান হবে সমান এই যে এটা মড ই 4 চার্জেস, এটাই তো আমার ইয়ে, সমানই হচ্ছে কি হবে এ বিন্দুর দূরত্ব কত আছে আর, তাহলে আমরা জানি 1/4 পাই এপসাইলন 0 ইউ বাই আর স্কয়ার। এটা কোন দিকে হবে, ও এ বরাবর হবে। এই যে ও এ বরাবর হবে, এ বিন্দু থেকে হাঁটানো হয়েছে 1/4 পাই এপসাইলন 0 ইউ বাই আর স্কয়ার। এটা এর অপশনটা হচ্ছে এখানে সঠিক। সাতচল্লিশটাতে কি বলা হয়েছে, ওই 45 নম্বর প্রশ্নে বলছে যদি পঞ্চভুজটির এ শীর্ষবিন্দুতে প্লাস কিউ এর পরিবর্তে মাইনাস কিউ আধান রাখা হয় তবে কেন্দ্রবিন্দু ওতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে। তাহলে যদি কিউ আধানকে মাইনাস কিউ আধান দিয়ে রিপ্লেস করা হয়
তাহলে ওই ঋণাত্মক আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E মাইনাস কিউ কত হবে 1/4πε0 Q/r² অ্যালং ওয়ে, অর্থাৎ ওয়ে বরাবর হবে। তাহলে কেন্দ্রকে, পঞ্চভুজটির কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? প্রাবল্য হবে, আমরা কি জানি, ই নেট সমান আগেই লিখেছি আমরা, এখানে হয়ে যাবে ই মাইনাস কিউ প্লাস ওই বাকি চারটা আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ E4 চার্জেস, এটাকে যদি লেখা হয় সমান করে কত হবে, ই মাইনাস কিউ কত পেয়েছি 1/4πε0 Q/r² পেয়েছি, আর E4 চার্জেসটাও আমরা আগে পেয়েছিলাম কত, E4 চার্জেস সমান এটাও হচ্ছে 1/4πε0 Q/r², 4πε0 Q/r²। তাহলে দুটোর যদি যোগ করা হয় কত আসছে, নেট যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে ওই পঞ্চভুজটার কেন্দ্রকে, সেটা হয়ে যাবে 1/4πε0 ইন্টু, আর দুটাই ওয়ে বরাবর, এটাও ওয়ে বরাবর, এটাও ওয়ে বরাবর, তাহলে এখানে ওয়ে বরাবরই ছিল, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে 2Q/r² ওয়ে বরাবর। তাহলে অপশন কত আসে, এটা 1/4πε0 r² 2Q ওয়ে বরাবর, বি এর অপশনটা এখানে সঠিক। এখানে একটা জিনিস এখানে প্রথমে বুঝে নিতে হবে আমাকে, যে ই নেট সমান 0 আছে প্রথমে, যখন পাঁচটাতেই কিউ আধান আছে শীর্ষবিন্দুতে, তারপর যখন একটা থেকে হাটিয়ে দেওয়া হচ্ছে, তাহলে ওই পাঁচটার নিটটা যেহেতু 0, নিট মানে হচ্ছে ইএ প্লাস E4 চার্জের সমান 0, অর্থাৎ এ বিন্দুর আধানের জন্য তড়িৎ ক্ষেত্র এবং বাকি যে চারটা বিন্দুতে আধান আছে তার জন্য তড়িৎ ক্ষেত্রের মোট যে ইয়েটা সমষ্টিটা ভেক্টর যোগফলটা সেটা 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি E4 চার্জেস ইজিক্যাল টু মাইনাস ইএ পেয়ে যাচ্ছি, এখান থেকে একটা রিলেশন পেলাম। তাহলে যদি ম্যাগনিটিউডটার কথা কল্পনা করি, তাহলে এই ঋণাত্মক চিহ্নটার কোনো ব্যাপার নেই, E4 চার্জেস মড অফ E4 চার্জেস সমানই ইএ। তাহলে কিউ আধানকে এ বিন্দু থেকে হাটিয়ে দেওয়া হলে তার মানে ইএ তে যেটা ইএটা সেটাকেই যদি আমরা লিখে নিই, অর্থাৎ এ বিন্দুতে যদি কিউ আধান থাকে তখন ও বিন্দুতে কত প্রাবল্য হবে সেটা যদি আমরা দেখে নিই, তাহলে আমার পেয়ে যাব। আর ও এ বরাবর আমরা কি করলাম, এখানে বলছে যদি ওই এ বিন্দুর প্লাস কিউ আধানটার পরিবর্তে মাইনাস কিউ আধান রাখা হয়, অর্থাৎ প্লাস কিউ আধানটাকে যদি হাটিয়ে দেওয়া হয়, দিয়ে মাইনাস কিউ আধান ওখানে এ বিন্দুতে প্লেস করে দেওয়া হয়, তাহলে কি হবে, আবার আমরা এগেন তাহলে ওই ওখানে মাইনাস কিউ আধান রাখার জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বার করব, সেটাও ও এ বরাবর হবে, কারণ এইখানে এখন এই মুহূর্তে এইখানে আমার হচ্ছে প্লাস কিউকে হাটিয়ে আমার এখানে মাইনাস কিউ রাখা হয়েছে, আমরা জানি তড়িৎ, আর এখানে আমি নির্ণয় করছি ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ধনাত্মক থেকে ঋণাত্মক আধানের দিকে হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ, তার মানে অভিমুখটা হলো এই দিকেই, ও এ বরাবরই হচ্ছে মাইনাস কিউ আধান রাখার জন্য। তো ই মাইনাস কিউ ওইভাবে বার করে নিলাম, ওই এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বার করে নিলাম। তাহলে মোট যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা হবে ও বিন্দুতে, অর্থাৎ কেন্দ্রকে পঞ্চভুজটা ওই এ বিন্দুতে আধান রাখার জন্য প্লাস বাকি যে চারটা বিন্দুতে আছে আধান সেইগুলোর জন্য যে তড়িৎ ক্ষেত্র সেটার যোগফল, ভেক্টর যোগফল। তাহলে আমরা অলরেডি ই মাইনাস কিউ পেয়ে গেছি, সেই মানটা বসিয়ে দিলাম, আর বাকি যে চারটা আধানের জন্য E4 চার্জেস সেটাও এখানে আমরা পেয়ে আছি, এখান থেকে আমরা পেয়ে আছি 1/4πε0 Q/r² ওয়ে বরাবর, সেই দুটো যোগ করে দিলাম,
দুটোই যেহেতু ওয়ে বরাবর, তাহলে এর যে লব্ধিটা সেটাও হবে ওয়ে বরাবর। এটা যোগ করে দিলাম, ওয়ে বরাবর পেয়ে গেলাম 1/4π2/r²। 48 কি বলেছে? 48 বলেছে সুষম তড়িৎ ক্ষেত্রে 3টি তড়িতায়িত কণার সঞ্চার পথ দেওয়া আছে। এই নিজের চিত্র অনুযায়ী এক্স অ্যাক্সিস ধরেছে এই দিকটাকে, এই দিকটাকে ওয়াই অ্যাক্সিস ধরে, এরকম ভাবে আধান যাচ্ছিল যে এখানে চলে গেছে ডিফ্লেক্ট হয়ে, এখানে যাচ্ছিল, এখানে ডিফ্লেক্ট হয়ে চলে গেছে, এখানে এখানে যাচ্ছিল, এখানে ডিফ্লেক্ট হয়ে এখানে চলে আসছে। এই তিনটা আধান এ, বি এবং সি, এই যে তিনটা আধান। তাহলে বলছে কোন কণাটির আধান ও ভরের অনুপাত সর্বাধিক, অর্থাৎ U/m কার ম্যাক্সিমাম, এটা বার করতে বলেছে। আচ্ছা, ডিফ্লেকশন কার সর্বাধিক, ডিফ্লেকশনটা আমরা এখানে কিভাবে বার করব? এই যে ডিফ্লেকশন গুলো হচ্ছে, এটা যদি আমি এখানে যদি এখান থেকে ধরি ডিফ্লেকশন, এ থেকে এর যে ডিফ্লেকশন, এটাকে যদি আমি এস এ ধরি, এটাকে যদি এস এ ধরি, এই যে ডিফ্লেকশনটা এখান থেকে বি এর, এটাকে যদি এস বি ধরি, এই যে ডিফ্লেকশনটা সি এর, এখান থেকে এটা এস সি ধরি, এখানে আমরা স্বভাবতই দেখতে পাচ্ছি যে এস সি হচ্ছে সব থেকে বেশি, তারপরে হচ্ছে আমার কে আছে এস এ, তারপরে আছে আমার এস বি। এস বির যে বি আধানটার যে রিফ্লেকশন অর্থাৎ বিক্ষেপ সেটা সব থেকে কম। এটা আমরা একটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি ছবিটার থেকে। তাহলে এই ডিফ্লেকশনটাকে যদি আমরা বার করতে যাই, এটাকে যদি এসটাকে আমরা জানি এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে আমার এখানে ইউটা হচ্ছে এখানে আমার 0, কারণ y বরাবর অ্যাকচুয়ালি এটা এইভাবে লিখলে আরো ভালো, এস ওয়াই ইজিক্যাল টু ইউআইটি এ ওয়াইটি, এরকম যদি লেখা হয়। কারণ এইখানে এই বরাবর যাচ্ছিল আমার কোণাটা, এই বরাবর যাচ্ছিল, এই বরাবর যাচ্ছে, অর্থাৎ ইউ এক্স আছে, কিন্তু ওয়াই এর দিকে তো ওয়াই ডিরেকশনে তো কোনো এর বেগ নাই। এখানে যতক্ষণ পর্যন্ত সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যাচ্ছে এর ওয়াই ডিরেকশনে কোনো বেগ তো নেই, 0, অর্থাৎ ইউ ওয়াই সমান তো আমার এখানে 0, ইউ এক্স আছে কিন্তু ইউ ওয়াই সমান তো 0। তাহলে এই রিলেশনটাতে যদি এখানে আমি বসিয়ে দিই, দিয়ে যদি এস ওয়াইটাকে বার করি, কি পাবো আমি? 0 ইউআই সমান 0 বলেছি, 0 গুণিত টি প্লাস হাফ, এই যে এ ওয়াইটা কি হবে? এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, ধনাত্মক ঋণাত্মকের দিকে এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এরকম একটা তড়িৎ ক্ষেত্র আছে, বাকিগুলো দেখাচ্ছি না। তো ওই তড়িৎ ক্ষেত্রের জন্য একটা ত্বরণ পাবে ওয়াই ডিরেকশনে অ্যালং ওয়াই অ্যাক্সিস, একটা ত্বরণ পাবে। সেই ত্বরণটা কত হবে? এ ইকুয়াল টু কি হয়? এফ বাই এম। এফ এখানে কি ই ইন্টু ই লিখতে পারি, সরি এখানে তো কি আধান আছে, কিউ ইন্টু ই, এফ সমান কিউ ই হয় তড়িৎ বল, বাই এম ওই আধানের যে ভর। তাহলে এখানে অ্যাক্সিলারেশনটাকে আমরা এইটা দিয়ে রিপ্লেস করে দেবো, কিউ ই বাই এম, আর টি স্কোয়ার যেমন আছে লিখে দেবো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এস ওয়াইটা হচ্ছে প্রপোর্শনাল টু কিউ বাই এম। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এটা তো 0 হয়ে গেছে, কিউ বাই এম এর সঙ্গে এস ওয়াইটা প্রপোর্শনাল। তাহলে যার এই এস ওয়াইটা বেশি হবে তার কিউ বাই এম বেশি হবে, অর্থাৎ আধান বাই ভরের অনুপাত সর্বাধিক হবে। কার এখানে আছে? এস সি হচ্ছে এখানে আমার সর্বাধিক আছে, এই সি যে এটা কণাটা ছিল এর ডিফ্লেকশন সর্বাধিক আছে, এস সি হচ্ছে সব থেকে বেশি, এখানে আমরা আগেই দেখে নিয়েছি। তাহলে আমার এখানে সি কণাটার আধান এবং ভরের অনুপাত সর্বাধিক, অর্থাৎ এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে আরো অনেক কোশ্চেন ফ্রেম করা যেতে পারে। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এই যে এ কণাটা এইদিকে ডিফ্লেক্ট হচ্ছে, মানে এর আধান কি আছে? এ কণাটা ঋণাত্মক আধান, বি কণাটাও ঋণাত্মক আধান, কিন্তু এই যে সি কণাটা যেহেতু এইদিকে বিক্ষেপ হচ্ছে এটা ধনাত্মক। তো এই সমস্ত ফ্যাক্ট গুলো নিয়ে আরো অনেক ধরনের কোশ্চেন এখানে ফ্রেম করা যেতে পারে।
পরবর্তী কোশ্চেনটা কি আছে 49 একটি -q আধান বিশিষ্ট এবং m ভরের কণা যার x অক্ষ বরাবর প্রারম্ভিক বেগ vx দেওয়া আছে দুটি তড়িৎগ্রস্ত পাতের মধ্যে প্রবেশ করলো। এই দুটো তড়িৎগ্রস্ত পাত দেওয়া আছে, একটা ধনাত্মক আধান আছে, একটা ঋণাত্মক আধান আছে। যদি পাত দুটির দৈর্ঘ্য l হয়, পাতটার দৈর্ঘ্য l দেওয়া আছে এবং পাত দুটির মধ্যেকার সুষম তড়িৎ ক্ষেত্র E হয়, তবে দূরবর্তী কিনারায় মানে ফার এজ মানে এই কিনারাতে বলছে, এইদিকে তো প্রবেশ করছে, তাহলে এই কিনারার কথা বলছে। দূরবর্তী কিনারায় উলম্ব দিকে কণাটির বিক্ষেপ কত হবে, মানে এই বরাবর উলম্ব দিকে ভার্টিক্যাল ডিরেকশন, ভার্টিক্যাল ডিফ্লেকশন কত হবে এটা বার করতে বলেছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সোর্স থেকে কণাটা আসার পরে এখানে যখন ঢুকছে তখন এর একমাত্র এক্স ডিরেকশনেই ভেলোসিটি আছে, গতিবেগ আছে vx, y বরাবর অর্থাৎ vy সমান 0 আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার এটা, যত অর্থাৎ প্রারম্ভিক বেগ y বরাবর 0 আছে। এটা আমরা লিখে নিতে পারি যে প্রারম্ভিক বেগ y বরাবর 0 আছে। ত্বরণ কি আছে a is equal to f by m, আমরা জানি এখান থেকে qe by m, আগেও আমরা দেখিয়েছি, এটা ডিটেলসে বলছি না, যেহেতু f is equal to qe। তো এই ফিল্ডটাকে অতিক্রম করতে কত সময় নেবে, অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্র অতিক্রম করতে আধানটির সময় লাগবে, তড়িৎ ক্ষেত্র অতিক্রম করতে আধানটির সময় লাগবে কত, t সমান আমরা কি জানি, দূরত্ব বা সরণ বাই বেগ। l বাই vx, এই যে l যে দূরত্বটা আছে এটা বাই vx, v সমান কি হয় s বাই t, এই l বাই t, তাহলে এখানে কাটাকাটি হয়ে শুধু t থাকছে, এটা ঠিক আছে। তাহলে এটা সমান লিখে দেবো l বাই vx। তাহলে আমরা s is equal to ut plus half at square ফর্মুলা থেকে কি লিখতে পারি, এখানে y বরাবর y সমান লিখতে পারি কি 0, কারণ u 0 আছে, ut মানে 0 হয়ে যাবে, u মানে এখানে এই যে vy প্লাস a মানে আমরা বের করে রেখেছি হাফ at স্কয়ারে হাফ, a মানে হচ্ছে qe বাই m, আর t পেয়ে আছে আমরা l বাই vx এর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা y টা বার করে নিতে পারবো কত, ue l স্কয়ার বাই টুয়াইস m vx স্কয়ার। তাহলে উলম্ব দিকে কণাটির বিক্ষেপ আমরা পেয়ে যাচ্ছি, এটা x ধরা, এটা y ধরা হয়েছে, তাহলে উলম্ব দিকে কণাটির বিক্ষেপ কত পেলাম, y বরাবর এটা vx এর স্কয়ার, এটা সঠিক। এরপরে 50 এর দাগেরটাতে কি বলা হয়েছে, ওই যে 49 নম্বর প্রশ্নের কণাটিতে যদি ইলেকট্রন নেওয়া হয় যার প্রারম্ভিক বেগ vx সমান দেওয়া আছে, পাত দুটিকে 1 সেমি দূরত্বে রাখা আছে এবং তড়িৎ ক্ষেত্রও দেওয়া আছে, ইটা দেওয়া আছে, তাহলে ইলেকট্রনটি উপরের পাতকে আঘাত করতে হলে পাতের দৈর্ঘ্য কত হবে। মানে এল সমান বার করতে বলেছে। আগে আমরা এই যে সম্পর্কটা পেয়েছি, এখান থেকে যদি এল সমান লিখে নিই এভাবে, এখানে কি কি দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। vx সমান দেওয়া আছে 4 × 10⁶ মিটার পার সেকেন্ড, d সমান দেওয়া আছে 1 সেন্টিমিটার মানে 1 × 10⁻² মিটার,
এখানে দেওয়া আছে E সমান 8.2 ইন্টু 10⁻² নিউটন পার কুলম। Q সমান দেওয়া আছে E ইলেকট্রনের আধান সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর দেওয়া আছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। তো এই যে ইলেকট্রনটি উপরের পাতটিকে আঘাত করবে যখন এই y সমান, যে yটা বার করেছিলাম ডিফ্লেকশনটা, y সমান যখন d/2 হবে, তো পাতটা ছিল এইভাবে যাচ্ছিল, তাহলে এইটা পুরোটা d ছিল, তাহলে যখন এই d/2 হয়ে যাবে তখনই ও যে এইভাবে আঘাত করবে ওখানে, মানে y বরাবর ডিস্টেন্স d/2 হতে হবে, তখন বিক্ষেপটা d/2 হতে হবে, অর্থাৎ কত হতে হবে 10⁻²/2 মিটার সমান 5 ইন্টু 10⁻³ মিটার। তাহলে L সমান, আগে যে আমরা এই রিলেশনটা পেয়েছি এখানে y এটা, এখানে L² আছে, দেখো এইখান থেকে আমরা L টা যদি এই রিলেশনটা থেকে বার করে নিই, L সমান কত হবে, √ওভার আসবে twice me vx² y by qe সমান √ওভার 2 ইন্টু 9.1 ইন্টু 10⁻31 ইন্টু 4 ইন্টু 10⁶ স্কোয়ার ইন্টু 5 ইন্টু 10⁻³ by 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 8.2 ইন্টু 10⁻²। L সমান কত হবে, তাহলে এটা ক্যালকুলেট করলে 3 ইন্টু 10⁻² মিটার, মানে 3.3 সেন্টিমিটার। তাহলে এই পাতটার দৈর্ঘ্য যদি 3.3 সেন্টিমিটার হয়, এই পাত দুটার দৈর্ঘ্য, তাহলে এই আধানটা যে ইলেকট্রনটা যে ওই উপরের পাতে আঘাত করবে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।